লেখো চেক ডিজিট, চেক ডিজিট, হেডিং করো চেক ডিজিট। হেডিং করো, হ্যাঁ রিপিট করে দিচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে যেটা টপিকটা হচ্ছে অ্যাপ্লিকেশান অফ কনগ্রুয়েন্স, ঠিক আছে। এর আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে চেক ডিজিট, চেক ডিজিট, চেক ডিজিট, CHECKDIGITS। আচ্ছা, চেক ডিজিটে কি ব্যাপার, এই যে আমরা এখানে কি করব, এই টপিকের আন্ডারে আমাদের বইতে যে বারকোড থাকে বা কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যে কোড থাকে, বারকোড থাকে, তার লাস্ট ডিজিটটা ঠিক কি বেঠিক। দেখো কোনো একটা বইয়ের একটা ISBN, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার যাকে বলি আমরা, তো তার যে ফরমেশানটা তো কোনো একটা সিকোয়েন্স থেকে তৈরি না, হ্যাপাজেডলি দিয়ে দিয়েছে, নিশ্চয়ই হ্যাপাজেডলি দেয়নি। এই যে বইয়ের যে বারকোডসগুলো থাকে বা কোনো একটা প্রোডাক্টের যে কোড থাকে, দেখবে 12টা ডিজিট কি 13টা ডিজিট কি 10টা ডিজিট, এরকম যে কোডগুলো থাকে ওটা কোনো একটা সিকোয়েন্সে তৈরি থাকে। এবার কোন সিকোয়েন্সে তৈরি করেছে সেটা আমার বিষয়বস্তু নয়, আমার বিষয়বস্তু হচ্ছে যে সিকোয়েন্সে তৈরি করে থাকুক, যে সিকোয়েন্সটা মেনটেন করেছে তার লাস্ট ডিজিটটা কোনো একটা সিকোয়েন্স থেকে এসছে। আমরা এই লাস্ট ডিজিটটুকু মানে কোনো একটা ডিজিট আমরা ঠিক কি বেঠিক সেটা চেক করে দিতে পারবো। ধরো একটা ISBN নাম্বার 1241314229, এরকম করে 10টা ডিজিট আছে। এবার এইগুলোর রেসপেক্টে কিন্তু 9 ডিজিটটা এসছে। আমরা ওই চেক ডিজিটটা ঠিক না ভুল, মানে এই ডিজিটটা ঠিক না ভুল, অনলি লাস্ট ডিজিটটা আমরা চেক করতে পারবো। লাস্ট বলা ভুল, যে কোনো একটা ডিজিট আমরা চেক করতে পারবো এটা ঠিক না ভুল, মানে এই জায়গাতে সত্যি 3 হওয়া উচিত না 2 হওয়া উচিত, সেগুলো আমরা চেক করে দিতে পারবো। সেইটা হচ্ছে অ্যাপ্লিকেশান অফ কনগ্রুয়েন্সের টপিক। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ISBN, লিখেছ? লেখো, ফার্স্ট লেখো ISBN, লেখো দ্য ফুল ফর্ম অফ ISBN ইজ, লেখো ISBN, লেখো দ্য ফুল ফর্ম অফ ISBN ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর, লিখেছ? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর লেখো। লেখো an ISBN contain 10 digit, an ISBN contain 10 digit। লেখো হুইচ অফ দ্য ফর্ম, কি ফর্ম এটা, সাপোজ X1 X2 X3 X4 X5 X6 X7 X8 X9 আর কত X10। লেখো হোয়ার 0 less or equal to X, হ্যাঁ ISBN এর ফুল ফর্ম হচ্ছে, দ্য ফুল ফর্ম অফ ISBN ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর, লিখেছ? লেখো an ISBN contains 10 digit, an ISBN contain 10 digit, ISBN মধ্যে 10খানা ডিজিট কন্টেন্ট করবে, দ্যাট ইজ দিয়ে বা হুইচ অফ দ্য ফর্ম বলে, লেখো হুইচ অফ দ্য বা হুইচ অফ দ্য ফর্ম বলে X1 X2 X3 X4 X5 X6 থেকে X10, হোয়ার 0 less or equal to 9। এবার এগুলো তো একটা সংখ্যা, কোনো একটা সংখ্যার রেঞ্জ কত থেকে কতর মধ্যে হয়, সংখ্যার রেঞ্জ কত থেকে কতর মধ্যে হয় বলো, 9, তার জন্য আমি 0 to 9 আমি লিখেছি, 0 to কত 9। লেখো হেয়ার বা ইন দিস টপিক উই ক্যান চেক any of the number is wrong, লেখো হেয়ার উই ক্যান চেক any of the number, যে কোনো একটা নাম্বার চেক করতে পারবো which is true or false, বা রং অর রাইট লিখতে পারো, রং অর রাইট, ট্রুর কথাটা লেখো না, রং অর রাইট, ঠিক ভুল অথবা ঠিক সেটা আমরা চেক করতে পারবো। লেখো লেখো ইন পার্টিকুলার, প্যারাচেজ করে লেখো ইন পার্টিকুলার উই ক্যান চেক দ্য লাস্ট ডিজিট,
in this topic লেখো in particular we can check the last digit in this topic এই টপিকে আমরা অনলি লাস্ট ডিজিটটাই চেক করব এইটা ঠিক না ভুল সেটুকু চেক করব আচ্ছা দেখো দেখো লেখো একটু ধরো তো লেখো ইফ প্যারা চেঞ্জ করে লেখো লেখো ইফ এটার একটা এক্সপ্রেশন দিয়ে দাও তো ইফ দ্য ISBN 1 ইজ ট্রু বা ইজ রাইট বলে লেখো ইজ ট্রু দেন ইট স্যাটিসফাই দ্য ফলোয়িং ফর্মুলা দেন উই স্যাটিসফাই দ্য ফলোয়িং ফর্মুলা যদি এই ISBNটা ঠিকঠাক হয়ে থাকে তাহলে এটা এই ফর্মুলাটাকে মেনটেন করবে লেখো স্যাটিসফাই দ্য ফলোয়িং ফর্মুলাটা কি এটুকু সামেশন অফ IXI ইকুয়াল টু x of 1 0 I equal to 1 to 9 congruence to mod 11 আবার বলি যদি এই ISBNটা ঠিকঠাক থাকে এটা তো এগুলো সংখ্যা আকারে বসে যাবে তাহলে ও এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করবে সামেশন অফ I equal to 1 to 9 IXI কনগ্রুয়েন্স টু x10 mod 10 আর আমরা এখানে x10টাই বের করব দেখো কিভাবে কি করছি একটা অঙ্ক নেই ক্লিয়ার হয়ে যাবে পুরো লেখো বলো ISBNটা দেখো এখনকার যেগুলো আছে হ্যাঁ ISBN আমাদের এতে স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ডিজিট যদি থাকে তবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে কিন্তু আমাদের যে বইগুলো এখন ISBN বলি কিন্তু এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি UPC ইউনিভার্সাল প্রোডাক্ট কোড ওইগুলো দেখবে 12টা অথবা 13টা ডিজিট আছে 13টা হ্যাঁ আগে যেটা পুরনো যখন ছিল তখন কম্বিনেশান এত ভ্যারাইটি ছিল না ভেরিয়েশন ছিল না তার জন্য 10টা ডিজিটের উপর ISBN করা হতো যেরকম ফোন নাম্বার দেখবে প্রথম হচ্ছে কম ডিজিট ছিল এখন দুদিন পর চলে যাবে কি 10টা ডিজিটে আর ভরাতে পারছো না তখন আমাকে কম্বিনেশান বাড়াতে হচ্ছে সেরকম একটা ব্যাপার যে ISBN যখন কনসেপ্টে আসে তখন 10 ডিজিটের ছিল তো ওটার জন্য আমরা ISBNই বলি প্রথম যখন এটা চালু হয় বা প্রথম যখন এটা মাথাতে আসে কিন্তু পরপর ডিজিট বাড়াতে হচ্ছে তখন এখন এটা 12 অথবা 13তে ঠেকেছে তখন ওইটার নাম দেবো আমরা UPC ইউনিভার্সাল প্রোডাক্ট কোড তো আমরা UPCটাও পড়বো কি বললাম বুঝতে পারলে আচ্ছা যাই হোক আমি UPCটা নিয়ে তোমাদের বইয়ের যে কোনো একটা ডিজিট আমি চেক করে দেবো যে লাস্ট ডিজিটটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে ISBN একটা অঙ্ক করি এক্সারসাইজ থেকে নিয়ে নিই লেখো লেখো লেট লেখো লেখো লেট 0 8 5 3 1 2 6 1 2 7 3 3 6 3 9 10 লেখো BN ISBN ফার্স্ট অফ লেখো ইজ ইট কারেক্ট ISBN এটা কারেক্ট ISBN কিনা চেক করতে বলেছে উইথ রেসপেক্ট টু লাস্ট ডিজিট কারণ এই ডিজিটগুলো আমি দেখবো না এটার উপরেই দেখবো আর কি মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমি নিজের মনোমতো বললাম বাট পরীক্ষাতে কোশ্চেনটা আছে যে এরকম একটা ডিজিট দিয়ে দিবে যে চেক দ্য লাস্ট ডিজিট এভাবে লেখো তো পরীক্ষাতে যেটা আছে সেই ফর্মেট লেখো যে লেট 0 8 5 3 1 2 6 1 2 7 ইজ অ্যান ISBN চেক দ্য লাস্ট ডিজিট লাস্ট ডিজিটটা চেক করতে বলেছে ঠিক না ভুল কথাটা বোঝা গেল কল্যাণ কথাটা বুঝতে পারলে আচ্ছা এবার আমরা কি করব এই অঙ্কটা শুরু করার সময় এই 7টাকে মিসিং করব
মিসিং করবো মানে 7-এর জায়গাতে x10 বের ধরবো। কোনোভাবে যদি x10-এর ভ্যালু 7 চলে আসে, দেখো এটা তো x0 x1 x2 থেকে শুরু করে এটা x10 পর্যন্ত যাবে। আমি x10টাকে মানে 7টাকে স্কিপ করব বা অমিট করে এই জায়গাটাতে x10-এর ভ্যালু যদি 7 প্রুভ করতে পারি তাহলে আমি বলবো লাস্ট ডিজিটটা চেক হয়ে গেছে। কথাটা কি বোঝা গেল? লেখো লেট বা we assume that last digit of this ISBN is x10. লেখো here we will show that if we will show that x10 is 7, then বলো হ্যাঁ লেখো we assume that the last digit is x10, আমরা ধরে নিয়েছি লাস্ট ডিজিটটা x10 x10 দেখেছো x10। লেখো ফুল স্টপ দিয়ে লেখো if we can show x10 equal to 7, if we can show যদি আমরা এটুকু দেখাতে পারি x10 equal to 7, লেখো then the given ISBN is correct or we check the last digit, দেখো লেখো we know for an correct ISBN a summation of IXI I equal to 1 to 9 congruence to x10 মোট কত শিখেছিলাম যেন ফর্মুলা 11। আচ্ছা এবার এইটা কিন্তু x0 এর সঙ্গে সমান, এটা x1 এটা x2 আগে তো বলে দিয়েছি, x3 x4 x5 x6 x7 x8 আর হ্যাঁ একটা কিছু মিস হলো 3 3 6 3 9 দেখো তো। আচ্ছা যাই হোক আমি এখানে লিখছি, এটাকে যদি ভাঙি i ইন্টু সামেশান অফ x, আচ্ছা i 0 থেকে স্টার্ট হবে না? হ্যাঁ x1 থেকে স্টার্ট হবে, নাহলে 10টা ডিজিট কী করে হবে, এই জন্যই গণ্ডগোলটা হয়েছে। যাই হোক আচ্ছা i অফ x1 যদি সামেশানটাকে ব্রেক করি তাহলে এটা কি পাবে 1 ইন্টু কত x1। পরে অঙ্কগুলোতে একবার নর্মাল করবে, এইটা লেখার পর একবার সংখ্যা বসিয়ে দেবো। আমি প্রথমটাতে দেখাই 2 ইন্টু x2 প্লাস 3 ইন্টু x3 প্লাস 4 ইন্টু x4 5 ইন্টু x5 6 ইন্টু x7 প্লাস 6 ইন্টু x6 প্লাস 7 ইন্টু x7 প্লাস 8 ইন্টু x8 প্লাস 9 ইন্টু x9 কনগ্রুয়েন্স টু x10 মোট কত 11। এবার ভ্যালুগুলো দেখো 1 ইন্টু x1 মানে হচ্ছে 0 প্লাস 2 ইন্টু x2 মানে হচ্ছে 8 প্লাস 3 ইন্টু x3 মানে 5 প্লাস 4 ইন্টু কত 3 প্লাস 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 6 প্লাস 8 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 2 কনগ্রুয়েন্স টু 7 আর লিখবো না, 7-এর জায়গাতে x অফ কত 10 লিখছি, মোট অফ 11। এবার এই ভ্যালুটা কত আসছে বলো দেখি, এই সাম ভ্যালুটা কত আসছে বলো দেখি। সাম ভ্যালুটা কত এসছে কত দিয়েছে সাম ভ্যালু? ক্যালকুলেটর নিয়ে নাও দরকার হলে। আচ্ছা 108 সবাই
সবাই 108, একশো 128, এটা 11। আচ্ছা, এবার আমাকে বলো যে আমি জানি x অফ 10 ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে? x অফ 0 থেকে 9 মধ্যে। 0 থেকে 9 মধ্যে কী এমন সংখ্যা এখানে বসাবে যেটা বসালে এই রেজাল্টটুকু মানে এই রিলেশনটুকু স্যাটিসফাই হয়ে যাবে? 0 থেকে 9 মধ্যে কী এমন এখানে বসালে 128 কনগ্রুয়েন্স টু ওই ভ্যালু মড 11 এটুকু স্যাটিসফাই। 7 দেখে না রিমাইন্ডারটা দেখো, 11 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার পেয়ে যাচ্ছ কত? 7। হ্যাঁ, লেখো হেয়ার x10 equal to 7 satisfy the equation 1। আরও অনেক ভ্যালু আছে, শুধু যে 7 হবে এমন নয়, কারণ তুমি শিখেছ ওই 7 থাকা মানে ক্লাস অফ 7 সলিউশন হয়। বাট আমাদের সলিউশনটা তো এখানে ডিজিটটা তো 0 থেকে কার মধ্যে ঘোরাফেরা করবে? 9 মধ্যে। তার জন্য এখানে লিখছি, লেখো হেয়ার x10 equal to 7। এখানে লেখো তো সিন্স 0 লেস অর ইকুয়াল টু কত? 9। লেখো হেয়ার x10 equal to 7 ব্র্যাকেটের মধ্যে সিন্স 0 লেস অর ইকুয়াল টু x10 লেস অর ইকুয়াল স্যাটিসফাই দ্য ইকুয়েশন 1। সো লেখো শো x of 10 equal to 7 is the last digit. So x of 10 equal to 7 is the last digit of this ISBN. So it is correct ISBN. দেখো তো চেক করা হলো কি না? আমাদের ওখানে 7 ছিল না কত ছিল? 7ই ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, যে ফর্মুলাটা তুমি পেয়েছো এগুলো আর নতুনত্ব কিছু নেই। যে ফর্মুলাটা পেয়েছো তাতে করে আমি লাস্ট ডিজিটটা বের করেছি। শুধু কি লাস্ট ডিজিটটা বের করা যাবে না, যে কোনো একটা ডিজিট তুমি বের করে দিতে পারবে? আমাদের ফর্মুলা কী ছিল? 1 × x1 প্লাস 2 × x2 হোক প্লাস ডট 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 প্লাস ডট 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 কত থাকবে? ওই এক্স অফ কত? 10 মড কত? 11। এবার এখানে এই ধরো আমি এই x2টা বের করতে চাইছি, ঠিক আছে, তাহলে x2 দিয়ে তো একটা ইকুয়েশান আসবে, হ্যাঁ কি না? ব্যাস, একটা লিনিয়ার কনগ্রুয়েন্সি কি তুমি কি সলভ করতে পারবে না? তুমি তো শিখেছো লিনিয়ার কনগ্রুয়েন্সি সলভ করা। ধরো আমি কথাই বলছি, এই অঙ্কটাকেই আমি যদি একটু স্টার দিয়ে করে রাখি, মানে লাস্ট ডিজিট দিল বাকি একটা কোনো ডিজিট দিল, সেটুকু পারবে না এমনটুকু নয়। ধরো এটা আমার রেজাল্টটা কত ছিল জানো? 1 × কত গো? এটা ধরো এরকম আমি এইটাকে মিস করতে চাইছি, এই জায়গাতে 2 অফ কত থাকবে? x2, একটু দেখে নাও। আর এটা আমার 7 ছিল। তো দেখা যাক এই 8টুকু রেজাল্ট এখানে 2 অফ 8 রেজাল্টটা প্রুভ করতে পারছি কিনা। আপাতত একটু দেখে নাও, আর টোকার দরকার নেই। এই ভ্যালুগুলো কত হচ্ছে? এইটুকু সাম ভ্যালু কত হচ্ছে? সাম ভ্যালু কত হচ্ছে বলো তো? 112 এটা। আচ্ছা হোক, প্লাস কত? 2x2 কনগ্রুয়েন্স টু 7 মড কত? 11। আচ্ছা, এটা কি করা যায়? 112 থেকে 7 বাদ দিলে কত? -105 প্লাস 2 অফ x2 কনগ্রুয়েন্স টু 0 মড 11। দেখো তো এখানে 8 যদি নাও তাহলে কি এটা স্যাটিসফাই হচ্ছে? $105 আর 16 যদি করো কত দিচ্ছে? 105 আর 16 121। 11 10 কত? 11 11 121। স্যাটিসফাই হচ্ছে? হবে। এই হচ্ছে কথা। তো এইটা গেল ISBN। এবার আমরা আসবো UPC। হেডিং করো, লেখো UPC।
লেখো দ্য ফুল ফর্ম অফ ইউপিসি, ইউ ক্যাপিটাল পি ক্যাপিটাল সি, লেখো ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। দ্য ফুল ফর্ম অফ ইউপিসি ইজ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। লিখেছ? লেখো অ্যান ইউপিসি কন্টেন্টস 12 or 13 digit। অ্যান ইউপিসি কন্টেন্টস 12 or 13 digit। প্যারা চেঞ্জ করে লেখো। লেখো ইফ অ্যান ইউপিসি, হ্যাঁ লেখো ইউপিসি এর আন্ডারে লেখো দ্য ফুল ফর্ম অফ ইউপিসি ইজ, দ্য ফুল ফর্ম অফ ইউপিসি ইজ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। ইউনিভার্সাল প্রোডাক্ট কোড লিখেছ? ইউনিভার্সাল প্রোডাক্ট কোড লেখো। অ্যান ইউপিসি কন্টেন্টস, অ্যান ইউপিসি কন্টেন্টস 12 or 13 digit। অ্যান ইউপিসি কন্টেন্টস 12 or 13 digit। একটা ইউপিসি 12 অথবা 13 ডিজিট কন্টেন্ট করে। প্যারা চেঞ্জ করে লেখো ইফ অ্যান ইউপিসি কন্টেন্টস 13 digit, if an UPC content 13 digit, that is odd digit, that is odd digit, লেখো then it satisfy the following formula, then it satisfy the following formula। ফর্মুলাটা কি? এটা 1 into y1 plus 3 into y2 plus 1 into y3 plus 3 into y4 plus কত 1 into y5 plus 3 1 3 1 3 করে চলতে থাকবে 3 into y6 লিখেছ প্লাস 1 into y7 প্লাস 3 into কত y8 plus 1 into y9 plus 3 into y10 plus 1 into y11 plus 3 into y12 plus 1 into কত y13 কোন মডেল 10 হয় কনগ্রুয়েন্স টু 0 মোট কত 10 মানে অ্যাকচুয়ালি নাম্বারটা ইউপিসিটা কত বলো তো লেখো হয় আর ইউপিসি ইজ ইউপিসিটা কিন্তু এটাই y1 y2 y3 y4 y5 y6 y7 y8 y9 বা x দিয়ে লিখতে পারো y10 y11 y12 y কত 13 এইটা হচ্ছে ইউপিসি। তাহলে যদি এইটা একটা কারেক্ট ইউপিসি হয় লেখো তো হয়ার রেঞ্জটুকু লিখে দাও হয়ার 0 লেসার ইকুয়াল টু yi লেসার ইকুয়াল টু কত গো 9 i ইকুয়াল টু কত কত যেন 1 2 3 ডট 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 কত 30 এটা। তো একটা কারেক্ট ইউপিসির জন্য যদি 13 ডিজিটের ইউপিসি হয় তাহলে এই ফর্মুলাটা মেনটেন করবে 1 ইন্টু যে কোনো একটা ডিজিট তুমি এই ফর্মুলা হেল্প নিয়ে চেক করতে পারবে। আমরা আর ওই এত খুলে আর বলার দরকার নেই, আমরা এখানে লাস্ট ডিজিটটাই মেনলি পরীক্ষাতে চেক করতে দেয়, সে যে ডিজিটের দিক তুমি এই ফর্মুলা দিয়ে পারবে। আচ্ছা এটা গেল অডের জন্য 13 জন্য প্যারা চেঞ্জ করে লেখো লেখো ইফ অ্যান ইউপিসি কন্টেন্টস 12 ডিজিট লেখো ইফ অ্যান ইউপিসি কন্টেন্টস 12 ডিজিট লেখো দেন ইট স্যাটিসফাই দ্য ফলোয়িং ফর্মুলা। ফর্মুলাটা কি অডের জন্য 1 থেকে স্টার্ট হয় আর ইভেনের জন্য 3 থেকে স্টার্ট হবে কি 3 ইন্টু y1 প্লাস 1 ইন্টু y2 3 into y3 plus 1 into y4 plus 3 into y5 plus 1 into y6 plus 3 into y7 plus 1 into y8 plus 3 into y9 plus 1 into y10 plus 3 into y11 plus 1 into কত y12 কনগ্রুয়েন্স টু 0 মোট কত 10। ওই ইতিহাসগুলো আর লিখছি না, সংখ্যাটা এটা শুধু এইটুকু লিখো হয় আর
12টা ডিজিট যে বলেছি, লেখো হোয়ার 0 লেস অর ইকুয়াল টু ওয়াই লেস অর ইকুয়াল টু 9 আর i ইকুয়াল টু 1 2 3 ডট 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 কত, ওই আমার এখানে 12টা আছে। এই ফর্মুলাটা মেনটেন করবে। এবার আমি একটা অঙ্ক নেব, যদি কারোর ঠিকঠাক বই থাকে তবে দাও, আর নাহলে কিছু লোকাল বই থাকে যেগুলো ISBN নাম্বার বা UPC নাম্বার দিতে হয়, দেয়। একটা আমাকে বলো কেউ একজন, দাঁড়াও, লেখো কোশ্চেন, লেখো ইজ ইট কারেক্ট UPC, কোশ্চেন লেখো ইজ ইট কারেক্ট UPC, বলে সংখ্যাটা বলো। 9 7, আচ্ছা ইজ ইট কারেক্ট UPC ফর দ্য লাস্ট ডিজিট, ব্যাক কোশ্চেন ইজ ইট কারেক্ট UPC ফর দ্য লাস্ট ডিজিট হলো কারেক্ট UPC কিনা। 978 ড্যাশ 93 ড্যাশ 86911 ড্যাশ 4244। আচ্ছা কটা হলো, 3 3 5 7 3 তো 12টা, এটা 13টা ডিজিটের, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট ডিজিটে চেক করব। লেখো we assume that last digit is y of 13, we assume that last digit is y of 13। লেখো is it correct UPC, then we can, but then we will show কি শো করবো আমরা, y of 13 equal to কত 5, আগের মতো y of 13 equal to কত 5। লেখো in this case UPC contains 13 digit, so the correct formula is, so the required formula is বলে এটা, so the required for হ্যাঁ in this case the given UPC contains 13 digit, given UPC contains 13 digit, so we use following formula, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। টুকটুক করে ভ্যালুগুলো বসিয়ে ফেলো। কত গো, 1 into 9, 3 into 7, 1 into 8, 9, 3 into 9, আমি ঠিকঠাক করছি কিনা ভুল হলেও হতে পারে, স্কিপ চোখ অন্য জায়গায় চলে যেতে পারে। 1 into 3 plus 3 into 8 plus 1 into 6, 3 into 9 plus 1 into 1 plus 3 into 1 plus 1 into 4 plus 3 into 4 plus 1 into, এটাকে লিখেছি কত জানো, ইভেন আর অড যাই হোক লাস্ট ডিজিটটা 1 কোএফিসিয়েন্ট দিয়ে শেষ হবে, কারণ 12টার জন্য আমরা 3 থেকে স্টার্ট করেছিলাম, 13টার জন্য 1 থেকে স্টার্ট করেছিলাম, অতএব লাস্ট কোএফিসিয়েন্ট অলওয়েজ 1ই থাকবে। কনগ্রুয়েন্স টু 0 মড কত যেন 10, বলে ফেলো এবার সাম ভ্যালু কত, দেড়শো। আচ্ছা ঠিক আছে, ওটা তো ফর্মুলা গো, ফর্মুলা যারা বানিয়েছে তাদের স্ট্রাকচার, এ তো পার্টিকুলার ফর্মুলা বলে বলছি না আমি। এটা দেখতে গেলে আমাকে আবার প্রুফের দিকে যেতে হবে, কেন এসছে অরিজিন খুঁজতে হবে আমাকে। কত এটা 150, 145 প্লাস ওয়াই 13 কনগ্রুয়েন্স টু 0 মড 10, বলো দেখি এবার
কত দিয়ে y13 ভ্যালু 0 থেকে 9 মধ্যে কত বসালে এটুকু স্যাটিসফাই করবে? ওই যে এটাকে এটা দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার যেটা পাবে লেখো হেয়ার, লেখো হেয়ার y13 equal to 5 since 0 less or equal to y13 less or equal to কত 9, satisfy the equation 1. So the last digit is y of 13 equal to 5 is true. লেখো hence the given UPC is correct. বোঝা গেল? লেখো হেয়ার, আচ্ছা রিপিট করে দিচ্ছি, লেখো হেয়ার দ্য লাস্ট ডিজিট ইজ, কি বললাম যেন, y of 13 equal to 5, যেখানে since 0 less or equal to y13 less or equal to 9 satisfy the equation 1. So y of 13 equal to 5 is true. লেখো hence the given UPC is correct. বোঝা গেল? আচ্ছা এইগুলোর আর নতুনত্ব কিছু নেই, ওই ফর্মুলা একই, যা সংখ্যা দেবে সেই মতো করবে। 12টা হলে 3 থেকে স্টার্ট করবে, সেই ফর্মুলা নেবে। আচ্ছা আমাদের কনগ্রুয়েন্সের আর একটা জিনিসই বাকি আছে, অ্যাপ্লিকেশন অফ কনগ্রুয়েন্সের। এরপরে আমি বুলিয়ান অ্যালজেব্রাতে চলে যাব। যেটা আছে রাউন্ড রবিন টুর্নামেন্ট বলে একটা বস্তু আছে, সেইটা এখন তোমাকে পড়তে হবে। সিলেবাসটা আছে পাশে, দেখো তো। আচ্ছা আমি দেখে নিচ্ছি, আমার পাশে আছে। রাউন্ড রবিন টুর্নামেন্টটা লেখা আছে কিনা দেখো তো। রাউন্ড রবিন টুর্নামেন্টটা আছে মনে হয়, গতবার তো করিয়েছিলাম। আছে, তো অতএব রাউন্ড রবিন টুর্নামেন্টটা পড়াতে হবে আমাকে। এই বস্তুটি কি দেখো, লেখো ডেফিনেশনটা লেখো। এখানে একটা টুর্নামেন্ট হবে, এই টুর্নামেন্টে আমরা কোন দলকে, বা ধরো আমার দুটো গ্রুপ করেছি আছে, মানে এখানে বস্তুটা হচ্ছে একটা আমরা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করব। টুর্নামেন্টে ধরো 5খানা গ্রুপ আছে, 5খানা গ্রুপের মধ্যে কোন গ্রুপে কোন টিম রাখবো, এরকম একটা ব্যাপার। লেখো কি লেখা আছে দেখো, এ টুর্নামেন্ট অফ n ডিফারেন্ট টিমস, nখানা দল আছে বা টিম আছে, n ডিফারেন্ট টিমস, কমাতে লেখো হোয়ার ইচ টিম will play a tournament of n different teams, n different different a tournament of n different teams, কমাতে লেখো where each team লেখো where each team will play against each, লেখো where each team will play against each team exactly once each called round robin tournament. লিখেছ? লেখো আবার বলছি, এ টুর্নামেন্ট অফ n ডিফারেন্ট টিমস where each team will play against each team exactly once each called a round robin tournament. মানে একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে nখানা ডিফারেন্ট টিম আছে, nখানা ডিফারেন্ট টিমে একটা টিম আর একটা টিমের বিরুদ্ধে একবারই খেলবে। প্যারা চেঞ্জ করে লেখো, সাপোজ দ্য টিমস আর লেবেলড
লেখো সাপোজ দ্য টিমস আর লেবেলড, টিমগুলোর নাম দিলাম এইটুকু। সাপোজ দ্য টিমস আর লেবেলড 1 2 3 ডট ডট ডেন, বোঝাচ্ছি পুরো ব্যাপারটা কি। ফুল স্টপ দিয়ে লেখো লেট I and J be two teams, let I, J লেখো be two TW two teams, then লেখো then we follow the following rule, let I, J be two TW2 be two teams, full stop দিয়ে লেখো then we follow the following rule to make a timetable for the round robin tournament, then we follow the following rule to make a timetable for the round robin tournament, full stop দিয়ে লেখো the team, then we follow the following rule to make a timetable for the round robin tournament, লিখেছ রাউন্ড রবিন টুর্নামেন্ট, ফুল স্টপ দিয়ে লেখো the team I will play against J, the team I will play against J in the eighth round, if the team I will play against J team, লিখে দিচ্ছি the team I will play against J in the eighth round, if I plus J congruent to K mod n, if I plus J congruent to K mod n, লেখো where I not equal to J, where I not equal to J, একটা স্টার দিয়ে লেখো in round robin tournament the number of round is equal to, in round robin tournament the number of round is equal to the number of team, ব্যাপারটা কি এবার বোঝাই। আমার হাতে এনখানা টিম আছে, সাপোজ আমার হাতে 5টা টিম আছে, হ্যাঁ লাস্ট লাইনটা স্টার দিয়ে লিখতে বললাম ইন রাউন্ড রবিন টুর্নামেন্ট নাম্বার অফ রাউন্ড ইজ ইকুয়াল টু নাম্বার অফ টিম, কি বলতে চাইলাম এখানে যে সাপোজ আমার হাতে 5টা টিম আছে, 1 2 3 4 আর 5টা টিম আছে। তো আমি এখানে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি, এখানে 5টা আমি রাউন্ড করছি, মানে 5টা গ্রুপ করছি, একটা রাউন্ড বা একটা গ্রুপ। এই যে দেখো কতগুলো রাউন্ড, যতগুলো টিম থাকবে ততগুলো রাউন্ড। এখন ফার্স্ট রাউন্ড, এই ফার্স্ট রাউন্ডে আমি কোন টিমকে কোন টিমের সঙ্গে খেলাবো। আমার হাতে 5খানা টিম আছে, ফার্স্ট রাউন্ডে 1-এর সঙ্গে 2 খেলাতে পারি, 1-এর সঙ্গে 3 খেলাতে পারি, 1-এর সঙ্গে 4 খেলাতে পারি, 1-এর সঙ্গে 5 খেলাতে পারি, অথবা 2-র সঙ্গে 3 খেলাতে পারি, 2-র সঙ্গে 4 খেলাতে পারি, 2-র সঙ্গে 5 খেলাতে পারি, অথবা 3-র সঙ্গে 4 খেলাতে পারি, 3-র সঙ্গে 5 খেলাতে পারি, অথবা 4-এর সঙ্গে 5 খেলাতে পারি। ফার্স্ট রাউন্ডে কোন টিমকে কোন টিমের সঙ্গে খেলাবো তার একটা শিডিউল বানাবো। আবার সেকেন্ড রাউন্ডে কোন টিমকে কোন টিমের সঙ্গে খেলাবো তার একটা শিডিউল বানাবো। এই রকম করে 5টা রাউন্ড আমি অ্যারেঞ্জ করব। ওই 5টা রাউন্ডকে কোন টিমের সঙ্গে খেলাবো তার একটা শিডিউল বানাতে চাইছি। ওই শিডিউলটুকুকে আমরা বলবো রাউন্ড রবিন টুর্নামেন্ট। কল্যাণ বোঝা গেল কি বলতে চাইছি?
যে আমার হাতে সাপোজ 5টা টিম আছে, 5টা রাউন্ড আছে, ফার্স্ট রাউন্ডে কোন কোন টিমকে কার সঙ্গে খেলাতে চাইছি। যেরকম আমাদের ওয়ার্ল্ড কাপ হয় ধরো, ওখানে তো আমরা গ্রুপ ভাগ করি, এই গ্রুপে হচ্ছে এই টিমগুলোকে রাখবো, বি গ্রুপে এই টিমগুলোকে রাখবো। তো এটা একটা ফর্মুলা দিয়ে আমরা বসাতে চাইছি আর কি, আর কিছু না। দেখো একটা অঙ্ক নিয়ে নাও। আচ্ছা, এখানে আমাকে বলো যে এই ফর্মুলাটা মানে কি, যদি আই টিম যে টিমের সঙ্গে খেলে কত কে তম রাউন্ডে, তাহলে আই প্লাস যে কনগ্রুয়েন্স টু কে মড এন, এই পাওয়ারটা স্যাটিসফাই করতে হবে। আই নম্বর টিমকে যে নম্বর টিমের কে, আই নম্বর টিমের সঙ্গে যে টিম কে টিমে যদি কে নম্বর রাউন্ডে যদি খেলাতে চাই, তাহলে এই প্রপার্টিটুকু স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, আই নট ইকুয়াল টু যে, কেন আই নট ইকুয়াল টু যে নিজের কল খেলতে পারবে না, কারণ আই প্লাস আই হলে কি, আই টিম নিজের টিমের সঙ্গে কী খেলবে, এই জন্য আই নট ইকুয়াল টু যে। ঠিক আছে, এবার অঙ্ক করি। লেখো সাপোজ ফর এ রাউন্ড রবিন টুর্নামেন্ট 6 টিম উইল পার্টিসিপেট। সাপোজ ফর এ রাউন্ড রবিন টুর্নামেন্ট 6 টিম উইল পার্টিসিপেট, ফার্স্ট অফ লেখো উই ওয়ান্ট টু মেক এ শিডিউল ফর দিস টুর্নামেন্ট। লেখো বা কনস্ট্রাক্টে লেখো কনস্ট্রাক্ট এ শিডিউল ফর দিস টুর্নামেন্ট, কনস্ট্রাক্ট এ শিডিউল ফর দিস টুর্নামেন্ট। এটা শিডিউল বানাতে বলেছে, শিডিউল বানানো মানে কোন রাউন্ডে কোন টিমগুলোকে খেলাবে, এটাই শিডিউল। লেখো এটা কোশ্চেন, অ্যান্সার লেখো ইন রাউন্ড রবিন টুর্নামেন্ট কনস্ট্রাক্ট এ শিডিউল ফর দিস টুর্নামেন্ট। প্রথম থেকে বলবো, সাপোজ ফর এ রাউন্ড রবিন টুর্নামেন্ট 6 টিম উইল পার্টিসিপেট, কনস্ট্রাক্ট এ শিডিউল ফর দিস টুর্নামেন্ট, কনস্ট্রাক্ট এ শিডিউল ফর দিস টুর্নামেন্ট, এটা কোশ্চেন। অ্যান্সারটা লেখো ইন রাউন্ড রবিন টুর্নামেন্ট উই নো, লেখো উই নো ইফ আই টিম উইল প্লে, if I team will play in round robin tournament, if I team will play against J team in the kth round, against J team in the kth round, then কি হয় জানো, দেন এখনই ফর্মুলা শিখলাম, আই প্লাস জে কনগ্রুয়েন্স টু কে মড এন। আচ্ছা, আমাদের এখানে এন কতগুলো টিম খেলা হয়েছে, 6টা। কতগুলো রাউন্ড থাকবে, 6টা রাউন্ড থাকবে। আচ্ছা, এখানে লেখো হোয়ার আই নট ইকুয়াল টু কত, হোয়ার আই নট ইকুয়াল টু জে, এটুকু বলে দেওয়া ভালো। ঠিক আছে, আসি লেখো ফর ফার্স্ট রাউন্ড, for first round that is k equal to কত 1, for first round that is k equal to 1, k equal to 1। বলো এবার আমাকে, আমার হাতে এই রকম একটা ব্যাপার আছে, ডান দিকটা আমি জানি, ডান দিকটা 1, মোট কটা টিম, 6টা। এখন আইর ভ্যালু কত নেব আর জের ভ্যালু কত নেব, নিলেই কনগ্রুয়েন্স প্রপার্টিটা স্যাটিসফাই করবে। আমার হাতে আই আর জে আছে কি 1 2 3 4 5 6, এই সংখ্যাগুলো আমার হাতে আছে, আই আর জের ভ্যালু। কি ভ্যালু নিলে, আইর ভ্যালু কত নেব, জের ভ্যালু কত নেব, নিলে এই কনগ্রুয়েন্স প্রপার্টিটা স্যাটিসফাই করবে। দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, 1 সঙ্গে 4, 1 + 4 কোথায় হচ্ছে, আচ্ছা তাহলে দাঁড়াও, গুড, 3 আর কত 4, লেখো হেয়ার। আচ্ছা কি লিখলে, ফর দ্য ফার্স্ট দ্যাট ইজ কে ইকুয়াল টু 1, 3 + 4 কনগ্রুয়েন্স টু 1 মোট 6, এটা একটা হলো। পরেরটা আছে 2 + কত 5 মোট কত 6, আর এদিকেই তো ধরে ফেলেছো, যোগ করলে 7 হবে, না হলে কী করে 6 দিয়ে, হ্যাঁ 1 + 6 কনগ্রুয়েন্স টু 1 মোট কত 6। আর কি কিছু আছে না, তাহলে এটা ফার্স্ট রাউন্ডে 3 নম্বর টিমকে 4 নম্বর টিমের সঙ্গে রাখবো, মানে 3 আর 4 নম্বর টিম খেলবে।
2 আর 5 খেলবে, 1 আর 6 খেলবে। এটা ফার্স্ট গেল। লেখো ফর দ্য সেকেন্ড রাউন্ড কে ইকুয়াল টু 2, এটা কে ইকুয়াল টু 2। এবার বলো এইখানে আসবে 2 করে চলে আসবে, 2 আসবে। কত কত নেব, এখানে কত হলে 6 দিয়ে ডিভিজিবল হবে, সাম ভ্যালুটা কত চাই, 8। 2 + 6 দেখো এটা, আর হচ্ছে কত যেন 5 + 3, আর কিছু নেই, আর কিছু আছে সেগুলো হবেই না। 1 + 1ও সম্ভব ছিল না যদি কনগ্রুয়েন্সটা স্যাটিসফাই হতো। 1 + 1 কনগ্রুয়েন্স টু 2, এটা আমার ওটা নিতে পারবো না, কারণ নিজের টিমের সঙ্গে খেলবে না। আচ্ছা, তাহলে আমি সেকেন্ড রাউন্ডে কাকে রাখলাম, 2-র সঙ্গে 6 নম্বর টিমকে আবার রাখলাম, আর হচ্ছে কত 5-এর সঙ্গে 3 নম্বর টিমকে রাখলাম। আচ্ছা, ফর দ্য থার্ড রাউন্ড কে ইকুয়াল টু 3, তাহলে এটা 3 হয়ে যাবে। এবার বলো 3 হতে গেলে এখানে কত দরকার বলো তো, 9 দরকার না, 9। 3 + 6 হতে হবে একটা, আর 4 + কত 5 কনগ্রুয়েন্স টু 3, মোট কত 6। তাহলে 6 নম্বর রাউন্ডে আমি 3 নম্বর টিমকে 6 নম্বর টিমের সঙ্গে খেলালাম, 4 নম্বর টিমকে 5-এর সঙ্গে খেলালাম। আচ্ছা, ফর দ্য ফোর্থ রাউন্ড মানে কে ইকুয়াল টু কত 4, কে ইকুয়াল টু 4-এর জন্য কি হবে, আরও একটা আছে 1 + 3 কনগ্রুয়েন্স টু 4, এটা কি হবে না, সবসময় যে ওইটা হবে এমনটা নয়, 0টাও তো হবে, মোট কত 6 দেখো। হ্যাঁ আচ্ছা, আরেকটা আছে 4 + কত, এটা না, হ্যাঁ 1 + 2 কি নেইনি আমি, নিতে হবে নিশ্চয়ই 1 + 2 হবে। থার্ড রাউন্ডে ইনক্লুড করো 1 + 2, 3 - 3, আমার স্যাটিসফাই করা নিয়ে কথা। আচ্ছা, আর কিছু আছে না, আর কিছু নেই। 5 ফর কে ইকুয়াল টু 5, কে ইকুয়াল টু 5-এর জন্য কত জানো, 1 + 4 একটা দেখতে পাচ্ছি, তারপরটা 2 + 3, এটাও হবে, আর 6 প্লাস এটুকু, আর আরেকটা আছে 6-এর জন্য বলো কে ইকুয়াল টু 6, 1 + 5 কনগ্রুয়েন্স টু 6, মোট কত 6, তারপরে 2 + 4 কনগ্রুয়েন্স টু 6, মোট 6, তারপর 1 + 5 নিয়ে নিয়েছি, আর নেই। এই হচ্ছে শিডিউল। এখন এটাকে একটা ছক দিয়ে লেখা হয়, চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, বাট ছক দিয়ে লেখো অ্যান্সারটা। ছকটা হচ্ছে এরকম একটা শিডিউল বানাচ্ছি, মানে একটা গ্রাফিক্স মতো বলতে পারো। দেখো লেখো, সো উই গেট দ্য ফলোয়িং টেবিল, মানে একটা টেবিল বানাতে চাইছি। সো উই গেট দ্য ফলোয়িং টেবিল, টেবিলটা হচ্ছে এরকম বানাবো, যেটা হচ্ছে এখানে লেখো এইটা টিম, এদিকে আরোটাকে টিম দিলাম, আর নিচের দিকে রাউন্ড, নিচের দিকে ভ্যালুগুলো রাউন্ড নিলাম। আচ্ছা, কতগুলো টিম আছে, 1 2 3 4 5 আর 6, কতগুলো রাউন্ড আছে, 1 2 3 4 5 6। এই ছকটা দেখে যে কেউ বলে দিতে পারবে কে কার সঙ্গে খেলেছে। আচ্ছা, দেখা যাক, বলো 1 নম্বর রাউন্ডে এটা থেকে দেখতে হবে, ফার্স্ট রাউন্ড
ফার্স্ট রাউন্ডে 1 নম্বর টিম কার সঙ্গে খেলেছে, যার সঙ্গে খেলেছে সেটা এখানে বসবে। কত? 6। ভালো। ফার্স্ট রাউন্ডে 2 নম্বর টিম কার সঙ্গে খেলেছে, যেটা যার সঙ্গে খেলেছে সেটা এখানে বসবে। দেখে বলো, দেখো আমার এটা ছিল না 2 + 5 কনগ্রুয়েন্স টু 1 mod 6, এরকম একটা রিলেশান ছিল। এটা মানে 2 নম্বর টিম 5 নম্বর টিমের সঙ্গে খেলেছে 1 নম্বর রাউন্ডে, তার মানে এটা 5। ফার্স্ট নম্বর রাউন্ডে 3 নম্বর টিম কার সঙ্গে খেলেছে? 4। আচ্ছা ভালো। ফার্স্ট রাউন্ডে 4 নম্বর টিম কার সঙ্গে খেলেছে? 3। ফার্স্ট রাউন্ডে 5 নম্বর টিম কার সঙ্গে খেলেছে? 2। ফার্স্ট রাউন্ডে 6 নম্বর টিম কার সঙ্গে খেলেছে? 1। সেই জিনিসটা ঘুরে এলো আবার আর কি। আচ্ছা এবার সেকেন্ড রাউন্ডে 1 নম্বর টিম কার সঙ্গে খেলেছে? খেলেইনি, ক্রস দিয়ে দাও, খেলেনি। আচ্ছা সেকেন্ড রাউন্ডে 2 নম্বর টিম কার সঙ্গে খেলেছে? 6, কারণ 2 + 6 ছিল 6। সেকেন্ড রাউন্ডে 3 নম্বর টিম কার সঙ্গে খেলেছে? 5। সেকেন্ড রাউন্ডে 4 নম্বর টিম খেলেনি, ক্রস। সেকেন্ড রাউন্ডে 5 নম্বর টিম কত? 3। সেকেন্ড কত? 2। বাকিগুলো ভরাট করো একইভাবে দিয়ে আমাকে বলো। বলো আমাকে, বলো মেলাই কেউ একজন। 1 মিনিট। 2 1 তারপরে 6 5 সবগুলো হয়েছে ম্যাচ এখানে না? আচ্ছা 4-এ তারপরে 4 3 2 1 1 6 5 গুড। তারপরে 5 4 ক্রস 2 1 ক্রস, ব্যাস এই। আচ্ছা এবার তোমরা হচ্ছে বাড়িতে 7টা টিমের জন্য করে ফেলবে। পরীক্ষায় 5 6 7 এই 3টের মধ্যে যে কোনো একটা দেয়, ঠিক আছে? 7 হ্যাঁ 5 7টা করে ফেলবে। আচ্ছা এই গেল আমার কনগ্রুয়েন্সটুকু শেষ হলো। এবার আমি আসবো বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রা শেষ করে দিতে পারলেই আমার মোটামুটি বাকিগুলো সময় লাগবে না। আমরা পাচ্ছি আর কটা? 8 থেকে 9টা ক্লাস, তাই তো? আগস্ট মাসে পরীক্ষা ধরে নাও, ঠিক আছে? হয়ে যাবে। 6 মাসের সিলেবাস, 4 মাস। বলো বলো। হ্যাঁ 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 তাই তো, ও তো একটা পারমুটেশন কম্বিনেশনই হচ্ছে। আচ্ছা লেখো বুলিয়ান অ্যালজেব্রা, হেডিং করো। ধরো একটু লেখো বুলিয়ান অ্যালজেব্রা, লিখেছো? আচ্ছা এখানে ব্যাপারটা কি, এখানে বুলিয়ান অ্যালজেব্রা আমরা যেটা পড়বো সেটা 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা। যেরকম বাইনারি ডিজিট পড়েছিল 0 1 দিয়ে, এখানে যা কিছু ক্যালকুলেশন হবে সেগুলো 0 1-এর রেসপেক্টেই ক্যালকুলেশনগুলো হবে। আমরা 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা পড়বো। সবসময় 2 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রা হয় এমনটা নয়, 6 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রাও হয়, 5 এলিমেন্ট বুলিয়ান অ্যালজেব্রাও হয়। যাই হোক লেখো ব্যাপারটা কি, একটু ডেফিনেশান লেখো তারপর বলছি। লেখো বুলিয়ান অ্যালজেব্রা ডেফিনেশানটা লেখো। ডেফিনেশান লেখো, এ নন এমটি সেট বি। খুব সোজা জিনিস এটা।
ए नॉन एम्प्टी सेट बी लिखो ऑन व्हिच ए नॉन एम्प्टी सेट बी ऑन व्हिच 2TW2 বাইনারি কম্পোজিশন প্লাস এই প্লাসটাকে লেখো ব্র্যাকেটের মধ্যে অ্যাডিশান। আবার বলছি এ নন এমটি সেট বি ক্যাপিটাল বি অন হুইচ 2TW2 বাইনারি অপারেশান প্লাস প্লাসটাকে ব্র্যাকেটের মধ্যে লেখো অ্যাডিশান, কমা দিয়ে লেখো ডট ডট এটাকে লেখো মাল্টিপ্লিকেশান। লিখেছ? মাল্টিপ্লিকেশান লেখো অ্যান্ড ওয়ান ইউনারি অপারেশান অ্যান্ড ওয়ান ONE অ্যান্ড ওয়ান ইউনারি UNARY ওয়ান ইউনারি অপারেশান ইউনারি অপারেশান ব্র্যাকেটের মধ্যে লেখো ইউনারি অপারেশানটাকে আছে এইভাবে লিখি আমরা, এই মানে ইউনারি অপারেশানটা কেমন ইউজ হয় জানো তো, এর মাথাতে ড্যাশ বসে, এটা এ ড্যাশ যখন আমরা অঙ্ক করব তখন নোটেশনটা হবে এর মাথাতে ড্যাশ, আর প্লাসের সময় এ প্লাস এ, ডটের সময় এ ডট এ, বাট এই সাইনটা পাওয়ারে মানে এর মাথাতে বসবে, এই জন্য একটু এইখানে দিলাম আর কি। এটাকে লেখো কমপ্লিমেন্টেশান ওয়ান ইউনারি অপারেশান ড্যাশ, এটাকে পড়া হয় এইভাবে কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টেশান। লেখো আর ARE আর ফাইন আর ডিফাইন্ড, লেখো আর ডিফাইন্ড আর ডিফাইন্ড ফুল স্টপ দিয়ে লেখো লেখো ডিফাইন্ড ফুল স্টপ নয় কমা দিয়ে লেখো ইজ সেড টু বি বুলিয়ান অ্যালজেব্রা, লেখো ইজ সেড টু বি বুলিয়ান অ্যালজেব্রা if the following postulates বা কন্ডিশন বলতে পারো, if the following postulates POS TULATS postulates are satisfied, following postulates are satisfied কি কি satisfy, এক নম্বরে লেখো, এক নম্বরে লেখো প্লাস অ্যান্ড ডট ডট মানে এই ডট আর কমিউটেটিভ প্লাস অ্যান্ড ডট আর কমিউটেটিভ মানে হচ্ছে জায়গা পরিবর্তন করা, মানে এর জায়গাতে বি বির জায়গাতে, সেটাও পড়েছিল কমিউটেটিভ ল। প্লাস অ্যান্ড ডট আর কমিউটেটিভ এই ওয়ানের আন্ডারে এ দাও আর বি দিয়ে পড়তে হবে। কমিউটেটিভ বলতে এটাই বলতে চাইছে, প্লাসের আন্ডারে কমিউটেটিভ মানে A প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এইটুকু A প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ ফর অল এ বি বোঝাচ্ছি সব আমি, বিলংস টু ক্যাপিটাল বি। আচ্ছা ওয়ানের বিতে লেখো ডটের আন্ডারে কমিউটেটিভ হয় এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। আমরা যখন গ্রুপ পড়ব ফোর্থ সেম, এরপরে কাদের সেকেন্ড সেম, ফোর্থ সেমে কাদের কাদের ম্যাথ আছে, হ্যাঁ জিওলজির সবাই আছে, মোটামুটি সবাই ফোর্থ সেমে আছে। জিওলজি আশুতোষের স্ট্যাট থার্ড সেমে আছে, স্ট্যাট আচ্ছা 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 সেকেন্ড থার্ডে যাই হোক, দেখো ফোর্থে যখন গ্রুপ পড়বো তখন গ্রুপের মধ্যেও বুলিয়ানের কনসেপ্ট আসে, ওদের তো গ্রুপ পড়াচ্ছি, ফোর্থ সেম যাদের তার পাবে, আর থার্ড সেম যাদের আছে তাদের থার্ড সেমের সিলেবাসটা অনেকটা সোজা আর ভালো খুব সিলেবাসটা। স্ট্যাট আছো কে কে? ব্যাস যাদের স্ট্যাট মানে থার্ড সেমে আসু তো সে থার্ড সেম, কিন্তু বাকি তোমাদের কিন্তু হচ্ছে ইয়ে আছে থার্ড সেমে ম্যাথ আছে, আর সিলেবাসটা খুব সুন্দর সোজা সিলেবাস। তোমাদের কি আছে থার্ড সেমে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ম্যাথের কথা বলছি, যাদের হচ্ছে থার্ড সেমে ম্যাথামেটিক্স আছে, ওদের সিলেবাসটা সোজা খুব ঠিক আছে। দেখো ডটের আন্ডারে কমিউটিভ হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ, দেখো এই রিলেশনটা এ বির জায়গাতে চলে আসছে, বি এর জায়গাতে চলে আসছে, জায়গা পরিবর্তন বলি আমরা কমিউটিভকে। ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল বি, সব বোঝাচ্ছি। আচ্ছা তাহলে প্লাস অ্যান্ড ডট কমিউটেটিভ, এটা প্লাসের আন্ডারে কমিউটিভ, এটা ডটের আন্ডারে কমিউটিভ।